শেষ চরিত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো। অন্তিম পর্বে দ্বিতীয়াংশ। সুখ দুঃখ উত্থান পতন মানব জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। আজ যা বর্তমান আগামীকাল তা অতীত। মানুষ মূলত অতীতের অভিজ্ঞতায় বর্তমানকে সাজায় আর বর্তমানকে ভিত্তি করে গড়তে চায় তার অদূর ভবিষ্যৎ। কিন্তু জীবন কি পরিকল্পনা মাফিক চলে? চলে না, বরং যখন যা পরিকল্পনা করে সেটারই বিপরীত কিছু ঘটে। মানুষ যাকে আঁকড়ে ধরতে চায় সেটাই সবার আগে হারিয়ে যায়। তখন মনে হয় চেনা পৃথিবী নিষ্প্রাণ হয়ে গেছে, বেঁচে থাকার ইচ্ছে শক্তিটুকু হারিয়ে গেছে। কিন্তু সময় যত গড়ায় কিছু রুছিলা হলেও শূন্যের ঘরে শূন্য স্থানগুলোও ধীরে ধীরে পূরণ হতে থাকে। ঠিক যেমন শীতকালে ঝরা পাতা ঝরিয়ে প্রকৃতি যখন নিঃস্ব হয়ে পড়ে, তখনই কিন্তু বসন্তের আগমন ঘটে। গাছে গাছে ডালে ডালে নতুন কুড়ি গজাতে থাকে। শূন্য গাছটাও নিজের রূপ ফিরে পায়। এটাও জীবনের শিক্ষণীয় দিক। প্রকৃতি যেমন উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়, ঝরে যাওয়ার মানেই শেষ নয়, হারানো মানেই থমকে যাওয়া নয়, বরং কখনো কখনো ঝরে যাওয়া মানে নতুন কিছুর সূচনা হয়। 3 দিন পরের ঘটনা। দেখতে দেখতে নির্বাচনে 3 দিন পেরিয়ে গেছে। তবে চৌধুরী নিবাস থেকে শুরু করে সায়নের পার্টি অফিসে আনন্দের রেশ এখনও কাটেনি। বাড়িতে মেহমানদের আনাগোনা লেগেই আছে। যদিও সিটি কর্পোরেশন এবং পৌরসভার আইন অনুযায়ী বিজয়ী প্রার্থী ভোট পাওয়ার পরের দিনই চেয়ারে বসতে পারে না, কারণ মেয়র হওয়ার পর বেশ কয়েকটি আইনি ধাপের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সব দায়িত্ব বুঝে নিতে আরও কিছুদিন সময় লাগবে সায়নের। এতে অবশ্য ভালো হয়েছে, শরীরটা ভীষণ খারাপ তার। হঠাৎ জ্বরে আরও কাবু হয়ে গেছে বেচারা। এমনিতেই 3 বেলা কড়া অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হচ্ছে। ওষুধের প্রভাবে ঘুম ঘুম ভাব বেড়ে গেছে। বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ছে। আবার কখনো রাত শেষে ভোর নামে তাও বুঝতে পারে না। জেদ দেখিয়ে না ঘুমালে শরীর থরথর করে কাঁপে, মাথা ঘোরে। তাছাড়া যে বিপদ থেকে বেঁচে ফিরেছে, টাইম টু টাইম ওষুধ না খেলে শীঘ্রই বিছানাগত হয়ে পড়ে থাকতে হবে। কিন্তু এখন কি পড়ে থাকার মতো পরিস্থিতি আছে? নেই। বোনটাকে বাড়ি আনতে হবে, বউটার যত্ন নিতে হবে, দায়িত্ববান মেয়র হতে হবে, বাড়ির মানুষগুলোকে ভালো রাখতে হবে। এখন কত কাজ, কত দায়িত্ব। এদিকে ঘুমন্ত সায়নের বুকে মাথা রেখে স্বর্ণের রাত কাটে তাকে দেখতে দেখতেই। একটু ঘুমাতে পারে না সে, ঘুমই আসে না। যদিও চোখ বুজে আচমকা চমকে ওঠে, সায়নকে হাতড়ে খুঁজতে থাকে। মস্তিষ্কে এখনো হারানোর ভয়টুকু গেঁথে আছে। ঘুমালে মনে হয় এই বুঝি স্বপ্ন ভেঙে গেল, এই বুঝি সায়ন হারিয়ে গেল। মনে যখন এসব ভাবনা জেঁকে বসে, তখন ঘুমন্ত সায়নকে ছুঁয়ে ছুঁয়ে দেখে। তার ক্ষততে আলতো স্পর্শে হাত বোলায়, ঠোঁট ছোঁয়ায়। প্রিয় পুরুষের শরীরে কাটাছেঁড়া দেখে নীরবে চোখের জল ফেলে। সে যে ফিরে এসেছে এজন্য যতবার তাকে সই ততবারই শুকরিয়া জ্ঞাপন করে। এখন সকাল 10টা, অথচ রোদের তাপ দেখে মনে হচ্ছে শরীর ঝলসে দেবে। দিনটা কেমন হতে যাচ্ছে সূর্য মামা যেন সকাল থেকে জানিয়ে দিচ্ছে। কিন্তু তাতে কি কাজকর্ম থেমে থাকবে? থাকবে না, কারণ দিনমজুর থেকে শুরু করে হতদরিদ্রের পরিবারগুলোর কাজ করলে টাকা পাবে, আর টাকায় পাবে এক মুঠো ভাত। তাদের জন্য রোদ কিংবা বৃষ্টি বড় না, বড় হলো পেটের ক্ষুধা। চৌধুরী পরিবারের সদস্যগুলো নাস্তা সেরে যে যার কর্মে বেরিয়ে গেছে। বাড়ির গৃহিণীরা লেগে পড়েছে সাংসারিক কাজে। সায়ন আজও দেরি করে উঠে নাস্তা সারল। দুদিনের তুলনায় আজকে ঝরঝরে লাগলো। গায়ে জ্বর নেই, তাই আজমকে ডেকে নিয়ে নগর ভবনে একবার ঢু মেরে পূর্বের পার্টি অফিসের সামনে পেতে রাখা বেঞ্চে বসলো। অন্য ছেলেপুলের সঙ্গে আছে, কথা হচ্ছে, হাসাহাসি হচ্ছে। আজমের বিয়ে দেওয়ার জন্য পাত্রী খোঁজা হচ্ছে। আজমের কেমন পাত্রী দরকার এই নিয়ে কথাবার্তা হচ্ছিল। হঠাৎ চৌধুরী বাড়ির গাড়ি দাঁড়াতেই সায়ন ঘাড় ঘুরিয়ে তাকালো। গাড়ির জানালা দিয়ে স্বর্ণকে মাথা বের করতে দেখে সায়ন ক্রাশ নিয়ে খোঁড়াতে খোঁড়াতে গাড়ির কাছে গেল। বলল, কি হে লাল বনের লাল সুন্দরী ফুলটুসি, সে যে কোথায় যাওয়া হচ্ছে? উঠে এসো। কথা শুনে সায়ন চোখ মুখ কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, দিনে দুপুরে ফাঁকা গাড়িতে ডাকছিস কেন? বাসায় বাপ ভাই নাই? বাপ ভাই আছে, কিন্তু জামাই নাই, তাই আপনাকে ডাকছি। ডাকার কারণ? বড্ড প্রেম প্রেম পাচ্ছে, যদি প্রেম করতে সাহায্য করতেন খুব উপকার হতো। সিসি, চৌধুরী বাড়ির মেয়ের এত অধপতন। আসবে তুমি? ডাক্তারের কাছে যাব, লেট হচ্ছে। ডাক্তারের কথা শুনে সায়ন ধীরে ধীরে গাড়িতে উঠে বসলো। সে বসতেই স্বর্ণ বিনা বাক্যে কাঁধে মাথা রেখে চোখ জোড়া বন্ধ করে নিল।
নিঃশব্দে প্রিয় ঘ্রাণ টেনে নিল। সায়ন তাকে বাহুডোরে আগলে নিয়ে কপালের একপাশে চুমু এঁকে চিন্তিত সুরে বলল, শরীর কি বেশি খারাপ? এত বমি হচ্ছে কেন? দিন দিন কমার বদলে বাড়তে আসে। গত রাত থেকে কিছুই খেতে পারিসনি। না খেলে আমার ছানা পুষ্টি পাবে কিভাবে? শালার ডাক্তার ভালো ওষুধ দিচ্ছে না নাকি? শালাকে দোচন না দিলে হবে না দেখছি। সায়নের কথা শুনে স্বর্ণ দুম করে তার উরুর ওপর কিল বসিয়ে দিল। তারপর ধমকের সুরে বলল, খবরদার ডাক্তারের চেম্বারে উল্টাপাল্টা কথা বলবে না। জীবনে দেখেছিস আমি উল্টাপাল্টা কথা বলেছি? আমি হলাম পুরুষ মানুষ, যা বলি মুখের ওপর বলার সাহস রাখি। ম্যাও ম্যাও করার স্বভাব আমার নাই। তাছাড়া আমি জেন্টেলম্যান। ওসব বালছাল মার্কা কথাবার্তা আমার মুখেও আসে না, তাই না? অথচ সেদিন দুপুরেই দেখলাম আবেগে পড়ে আবেগের বাপ হয়ে বলেছিলে রাজনীতি করব না, ব্যবসা করব। শুদ্ধ ভাইয়ের বাসকে পরে না হুঁশ ফিরল। তুই কি আমাকে অপমান করলি? করলাম। গায়ে মাখলাম না? হুঁ। এ কথা বলেই স্বর্ণ না চাইতেও হেসে ফেলল। বেহায়া নির্লজ্জ পুরুষটাকে এই কারণে এত ভালোবাসে। অতপর খুনসুটি করতে করতে দুজনেই ডাক্তারের কাছে গেল। ডাক্তার স্বর্ণকে চেক আপ করে জানালেন আগের ওষুধ চলবে, ওজন কমে যাচ্ছে, পুষ্টিকর খাবার দাবার খেতে হবে, বেশি করে পানি পান করতে হবে, সাবধানে হাঁটাচলা করতে হবে, জার্নি উঁচু সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করা যাবে না। এটুকু বলে ভদ্র হয়ে পাশে বসা সায়নের দিকে একবার তাকালেন। বুঝলেন এটা পেশেন্টের স্বামী, তাই তাকে উদ্দেশ্য করে আরও একটা সতর্কবাণী দিলেন, দুজনই মাথায় রাখবেন আপনাদের অনাগত সন্তানের কথা। সহবাসের সময় সচেতনতা অবলম্বন করবেন। একটু অসচেতনতায় আপনাদের বাচ্চার ক্ষতির কারণ হতে পারে। স্বর্ণের বারণ শুনে সায়ন এতক্ষণ চুপচাপ বসেছিল, মন দিয়ে ডাক্তারের কথা শুনছিল। হঠাৎ এ কথা শুনে তার মনে হলো চুপ করে বসে থাকলে দায়িত্ববান স্বামী হওয়া যায় না। তাছাড়া সে যথেষ্ট সচেতন, ডাক্তারকেও জানানো উচিত। তাই স্বর্ণকে উদ্দেশ্য করে বলল, আমি এখন সচেতনই থাকি, তাই না বল জান? এই তো গতকাল রাতে জেন্টেল ছিলাম, তুই না বলার পর আর জোর করেছি। তার কথা শুনে ডাক্তার খুব খুব করে কাশলেন। ভালো করে তাকালেন সামনের চেয়ারে বসা ভদ্রবেশের ছেলেটাকে। যথেষ্ট সুদর্শন, তবে মুখের লাগামে একটু সমস্যা আছে সেটাও বুঝলেন। একজন ডাক্তার হিসেবে পেশেন্টকে সাবধান করা ওনার কাজ। তাই পাশে রাখা ক্রাচ দেখে মনে করিয়ে দিতে বললেন, আপনার তো পা ভাঙা দেখছি। তাতে কি অন্য কিছু তো আর ভাঙা না? সায়নের জবাব শুনে স্বর্ণ ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। ডাক্তার না হয় তাদের ভালোর জন্য কথাগুলো বলছে, তাই বলে সেও এসব বলবে? চেম্বারে ঢোকার আগেও কত সুন্দর করে বোঝালো উল্টোপাল্টা কিছু না বলতে, অথচ বলে কিনা অন্য কিছু তো আর ভাঙা না। সে আর কথা বাড়ানোর সুযোগ দিল না কোনো মতে। প্রেসক্রিপশন নিয়ে হাঁটা ধরল। তাকে এভাবে রেগে যেতে দেখে সায়ন ভীষণ অবাকই হলো। বউটা হঠাৎ রেগে গেল কেন? যা বলার ভদ্রভাবেই তো বলল, খুলে তো আর দেখায়নি, তাও রেগে গেল। স্বর্ণ চলে যাচ্ছে দেখে সেও বউয়ের পেছন যেতে যেতে বলল, রাগিস না বউ, আস্তে হাত, ব্যথা পাবি তো। আচ্ছা যা, ভাঙা ভাঙা। তার কথা শুনে স্বর্ণ দাঁড়িয়ে গেল। হাতে থাকা পানির বোতলটা ছুঁড়তেই সায়ন ক্যাচ ধরে ফেলল। কি আশ্চর্য, ভাঙা না বললেও রেগে যাচ্ছে, আবার ভাঙা বললে তেড়ে মারতে আসতে। এ কোন পাগল ছাগল বউ জুটেছে তার কপালে? এসবের চক্করে এখন তো নিজেই দোটানায় পড়ে যায়, আসলে ভাঙা নাকি ভাঙা না। কিন্তু বউটাকে তো এখন সামলাতে হবে। এখন রাগারাগি মোটেও ভালো না। তাই ৩২ পাটি দাঁত বের করে হেসে বলল, রাগ করে না পাখি, শান্ত হ। আসলে হয়েছে কি, ভাঙতে গিয়েও ভাঙেনি। স্বামী স্ত্রীর ভালোবাসার ফল তাদের সন্তান। তাহলে বেবি কনসিভ হয়েছে কিনা জানার জন্য মায়ের ইউরিন লাগলে বাবারটা লাগে না কেন? বাবা কি তার সন্তানকে ভালোবাসে না? নাকি বাবার ভালোবাসা ভালোবাসার কাতারে পড়ে না? কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে ঐশ্বর্যকে কল করেই প্রশ্নখানা করল রুবাব। তার এমন অহেতুক কথা শুনে ঐশ্বর্য বিরক্ত হলো। হাতের বইটা রেখে জবাব দেওয়ার আগেই কিছু স্মরণে আসতেই কাঁপা কাঁপা স্বরে বলল, রুবাব। হুম। কোথায় তুমি? রিপোর্ট নিতে এসেছি। কি কি এসেছে? পজিটিভ। কথাখানা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ঐশ্বর্য থমকে গেল। হাত চলে গেল পেটে। ড্রয়িং রুমে বসা সিতারা শিমিন সিরাত তখন তার দিকে তাকিয়েছিল। তাকে পেটে হাত দিতে দেখে যা বোঝার বুঝে গেলেন। সিতারা ভ্রু নাচাতেই ঐশ্বর্য এক প্রকার পালিয়ে নিজের রুমে এলো। বেশ কয়েকদিন ধরেই ওনারা তিন যা ঐশ্বর্যকে খেয়াল করছিলেন। অভিজ্ঞ চোখে ধরে ফেলেছেন বাড়িতে আরও একটি সুখবর আসতে চলেছে।
কিন্তু ঐশ্বর্য মানতে রাজি না। বারবার বলেছিল এইরকম উইক সারা বছরই থাকে সে, প্রেশার সবসময় লো থাকে, মাথা ঘোরানো স্বাভাবিক ব্যাপার, ওসব কিছু না, এসব বলে মানতে রাজি না। তারপর জোর করেই ইউরিন আর ব্লাড টেস্ট দুটোই করিয়েছেন। সেই টেস্টের রিপোর্ট আনতে গিয়েছিল রুবাব। রিপোর্ট দেখে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়েছিল রুবাব। অবিশ্বাস্য লাগছে ব্যাপারখানা। সে হসপিটাল থেকে বেরিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে ঐশ্বর্যকে কল দিল। উক্তি কথাখানা বলতেই বুঝলো ঐশ্বর্য কাঁদছে, তাও কিছু বলল না। তাকে নিশ্চুপ দেখে ঐশ্বর্য বলল, সরি, পরিকল্পিত ছিল তাই না? সরি বলছি তো। এটা আমার প্রশ্নের উত্তর হলো, জানতে চাচ্ছি পরিকল্পিত কি না। হুম, আমি কিন্তু বলেছিলাম আরও কিছুদিন পর বেবি নেব। তুমি খুশি না রুবাব? আমাদের সন্তান, আমাদের ভালোবাসার ফল। তুমিও আমার অনেক কষ্টের প্রাপ্তি ঐশ্বর্য। রুবাবের কথায় ঐশ্বর্য থমকে গেল। গড়গড়িয়ে গাল বেয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। রুবাব রেগে আছে, তাও স্বাভাবিক সুরে কথা বলছে। সে অকারণে ঐশ্বর্যের সঙ্গে জোরে কথা বলে না। ঐশ্বর্য নিজেও বোঝে, তাই কিছুক্ষণ চুপ থেকে থেমে থেমে বলল, সে তো তোমারই অংশ, এসেছে না হয় একটু তাড়াতাড়ি, তাতে ক্ষতি কি? পিৎজা খেতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি এসো। এ কথা বলে ঐশ্বর্য কলটা কেটে দিল। রুবাব কান থেকে ফোন সরিয়ে রিপোর্টের দিকে তাকিয়ে রইল। কিছুদিন আগে শুদ্ধ যখন তার সন্তানকে কবর দিল, তখনও খারাপ লেগেছিল। ভাই কষ্ট পাচ্ছে দেখে তারও খুব কষ্ট হয়েছিল। সায়ন বাড়ি ফিরে বাবা হওয়ার কথা জেনেও কেঁদেছিল। কাঁদতে কাঁদতে আবার হেসেছিল। আল্লাহ যে এত বড় নিয়ামত দান করেছে, তাই বারবার আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। সেই মুহূর্তে সায়নের অবস্থা দেখে খুব হেসেছিল। ভাইয়ের খুশিতে খুশি হয়েছিল, কিন্তু আজকে নিজের অনুভূতি প্রকাশ করতে পারছে না। বুঝতে পারছে না কেমন লাগছে। নিজের বাবার কথা খুব মনে পড়ছে। কতদিন বাবাকে বাবা বলে ডাকে না, বাবা নামের কেউ কাঁধে হাত রাখে না। সে আবারও রিপোর্টে হাত বুলিয়ে ঝাপসা চোখে তাকালো। না, সত্যি পজিটিভ, সত্যি কেউ আসছে, কিন্তু তার তো বিশ্বাসই হচ্ছে না। বাবাহারা ছেলেটা নাকি বাবা হবে। ছোট থেকে বাবার স্নেহ ছায়া না পাওয়া ছেলে নাকি কারো ছায়াবৃক্ষ হবে। আদুরে সুরে ডেকে বুক ঠান্ডা করবে। সে বাবা হবে আর ঐশ্বর্য মা হবে। মাহারা মেয়েটাও মাতৃত্বের স্বাদ পাবে। পৃথিবীতে কেউ নেই বলে আফসোস করা ঐশ্বর্যের একটা শক্তি হবে, বাঁচার অবলম্বন হবে। এসব ভেবে তার চোখ জোড়া পুনরায় ভিজে উঠল। শার্টের বাহুতে চোখ মুছতেই আবারও ভিজে উঠল। সে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে সামনে তাকাতেই দেখে শখ দাঁড়িয়ে আছে। তাকে চোখ মুছতে দেখে শখ হাসতে হাসতেই বলল, যতই কাঁদো ট্রিট কিন্তু চাই চাই। ক্লাস শেষ না, চল বাড়ি চল। না আজ না, পরশুদিন যাব। গাড়িতে বস, ড্রপ করে দেই। অর্ক আসতে। দুজনের কথার মাঝেই সেখানে অর্ক এসে পৌঁছালো। শখ অর্ককে জানালো খুশির খবর। এই নিয়েও রুবাব আর অর্কের খোঁচাখুচি হলো, হাসাহাসি হলো। অর্ক জোর করে মিষ্টি খাওয়ার দাওয়াত নিল। অতপর বিদায় নিয়ে যে যার বাড়ির পথে রওনা হলো। রুবাব হাত ভর্তি করে মিষ্টি নিয়ে সবাইকে মিষ্টিমুখ করালো। বাড়ির সবার কাছে পৌঁছে গেল সুখবরের কথা। হৈ হৈ করতে লাগলো সবাই, ভীষণ খুশি হলো, কত দোয়া করলো। তারপর নিচে কিছুক্ষণ থেকে রুবাব রুমে যেতেই ঐশ্বর্য গুটি গুটি পায়ে সামনে এসে দাঁড়ালো। ছলছল চোখে তাকাতেই রুবাব দুই হাত প্রসারিত করতেই ঐশ্বর্য তার বুকে ঝাঁপিয়ে পড়ল, শব্দ করে কেঁদে উঠল। রুবাব খুশি না ভেবে প্রথমে ভয়ই পেয়েছিল। রুবাব ছলছল চোখে ঠোঁটে হাসি ফুটিয়ে ঐশ্বর্যের কপালের মাঝখানে আদর এঁকে দিল। তারপর কপালে কপাল ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কেউ আর কথা বলল না, বাক্য ব্যয় হলো না, অথচ বুঝে নিল দুজন দুজনকে, সদ্য জন্ম নেওয়া তাদের নির্মল অনুভূতিকে। আজ সোমবার 13 এপ্রিল 2026। দিন গুনতে গুনতে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এলো। আজ শীতলের শুনানি। জেলা কোর্টে রায় মানতে পারেনি বিধায় নতুন করে হাইকোর্টে আপিল করেছিল শুদ্ধ। আজ নতুন করে সেই কেসেরই শুনানি ঘোষণা হবে। পূর্বের মতো এক বুক আশা নিয়ে চৌধুরী বাড়ির সবাই আদালতে উপস্থিত হয়েছে। অধীর আগ্রহে তাকিয়ে আছে আদালতের মূল ফটকের দিকে। কারণ শীতলকে এখনো আনা হয়নি। মূলত তাকে দেখার জন্য সবার মন ব্যাকুল হয়ে আছে। আধা ঘন্টা পর পুলিশি পাহারায় শীতলকে আনা হলো। মেয়েটার হাতে হ্যান্ডকাপ নেই, পরনে ধূসর রঙের থ্রি পিস। মাথা নিচু করে হেঁটে এক প্রান্তে দাঁড়ালো সে। তারই পাশে দাঁড়ালো চারজন মহিলা পুলিশ। কথা বলতে গেলেও পুলিশ অ্যালাউ করবে না, তাই অদূরে দাঁড়িয়ে দেখল সিমিন। তারপর অচলে চোখ মুছে নীরবে সেখান থেকে সরে এলেন।
এখন বাজে দুপুর একটা। সিরিয়াল অনুযায়ী শীতলের মামলা 6 নম্বরে। আজ সারাদিনের কেসগুলো শেষ হতে প্রায় দুপুর গড়িয়ে গেছে। তাই বিচারক জানিয়েছেন একেবারে লাঞ্চের পর শীতলেরটা ঘোষণা করবে। ততক্ষণ অপেক্ষা। বরাবরের মতো শীতল চুপ করে বসে আছে আদালত প্রাঙ্গণে। এসে অবধি মুখ তুলে কারো দিকে তাকায়নি, মূলত তাকানোর সাহস হয়নি। সারা রাত কান্নার ফলে চোখের পাতা ফুলে আছে, মুখটাও ফ্যাকাশে। দুরু দুরু বুক নিয়ে আবারও এসেছে নিজের ভাগ্যের পরীক্ষা দিকে। সে জানে না কি হবে, কি লেখা আছে ভাগ্যে। যখন থেকে শুনেছে আবার আপিল করা হয়েছে, তখন থেকে অঝরে কেঁদে যাচ্ছে। অজানা ভয়ে বুক কুঁকড়ে যাচ্ছে, ভীষণ ভয় লাগছে। ভয়টা মূলত শুদ্ধকে নিয়ে, কারণ মানুষটা এক বুক আশা নিয়ে এখনো প্রাণপণে লড়ে যাচ্ছে। আশা ছাড়েনি, হার মানেনি। যেখানে সে নিজে হাল ছেড়ে দিয়েছিল, সেখানে শুদ্ধ এখনো পূর্বের মতোই অটল। আজকেও যদি ফলস্বরূপ কিছু না হয়, তাহলে মানুষটা হয়তো একেবারেই ভেঙে পড়বে। আর তার ভেঙে পড়া মুখ সহ্য করতে পারবে না সে। মানতে পারবে না তার বিশুদ্ধ পুরুষের হার। ঠিক এই চিন্তায় ভেতরটা অস্থির হয়ে আছে। চোখের পানিতে পথ দেখা মুশকিল হয়ে যাচ্ছে। সে যখন নিজের চিন্তায় মশগুল, তখন শুদ্ধ এলো। মহিলা পুরুষগুলো হাসতে হাসতে একটু সরে দাঁড়ালো। শুদ্ধকে কিছু বলল বোধহয়, শুনতে পেল না শীতল। একটা বেঞ্চের ওপর নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখে শুদ্ধ বলল, কংগ্রাচুলেশন। একটু পরে কি হবে না হবে এটা নিয়ে চিন্তায় মাথা কাজ করছে না তার। অথচ এই লোক এসে কিনা অভিনন্দন জানাচ্ছে। সে অশ্রু ভেজা চোখে তাকিয়ে দেখল ব্যক্তিগত পুরুষটাকে। পরনে কালো শার্ট, ক্রিম কালার গ্যাবার্ডিং প্যান্ট, চোখের নিচে কালিগুলো যেন নির্ঘুম রাতের সাক্ষী। সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, দৃষ্টি সরিয়ে ধীর লয়ে বলল, কেন? কারণ আপনি ফুফি হতে যাচ্ছেন। জানি তো। না, জানেন না, এবার আপনার রুবাব ভাই বাবা হতে যাচ্ছে। এই মুহূর্তে এমন সংবাদ পেয়ে শীতলের ঠোঁটের কোণে হাসি ফুটল। ঘাড় ঘুরিয়ে একবার রুবাব ঐশ্বর্যের দিকে তাকালো, মন থেকে বলল, আলহামদুলিল্লাহ, আমার সব ভাই বোনরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর বরটা বিরহের জলে ভেসে যাক। শীতল জবাব দিল না। জবাব দেওয়ার ভাষা থাকলে না জবাব দিবে। তখন শুদ্ধ তার চোখ মুখের অবস্থা দেখে পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, চোখ মুখের এই হাল কেন? এই হাল দেখার জন্য এত কষ্ট করে যাচ্ছি। বলেছি না, আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ যেন চোখ দিয়ে এক ফোঁটা পানি বের না হয়। এসব দেখতে পারি না আমি, ভালো লাগে না আমার। আমার কথা শুনতে ভালো লাগে না। আমার প্রতি একটু মায়াও হয় না, তাই না? একটু হয় না। শীতল দৃষ্টি নামিয়ে নিল, থুতনি গিয়ে ঠেকল গলার সাথে। ঠোঁট জোড়া কেঁপে উঠল। ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করেও নিজেকে সামলাতে পারল না, নীরবে কাঁদতে লাগলো। ফোঁটা ফোঁটা চোখের পানি ঝরে পড়ল কামিজের ওপর। কেঁদেছে বলে বকছিল, অথচ এখন তারই সামনে কাঁদতে শুরু করলো। এ পাগল ছাগলের করবে কি সে? এটাকে নিয়ে কোথায় যাবে? কি করলে বুঝবে ও তার ধৈর্যসীমা লিমিট ক্রস করতে শুরু করেছে? সে আর পারছে না, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারল না। বলতে যতটুকু স্থির আছে ততটুকু থাকবে না। তাই নিজেকে শক্ত খুলে সে আবৃত করে মলিন হাসল। শীতলের মুখ তুলে চোখ মুছে দিতেই শীতল কান্নারত কণ্ঠে থেমে থেমে বলল, কেন জানি খুব ভয় লাগছে। কথাখানা বলে শীতল পুনরায় ডুকরে কাঁদতে লাগলো। তার ভয় লাগছে তাই কাঁদছে, অথচ শুদ্ধ তাও পারছে না, বোঝাতে পারছে না এই মুহূর্তে তার ভেতরটা কেমন হচ্ছে, কি চলছে। সে নিজেও জানে না শীতলের জামিন না হলে এবার সে কি করবে, কিভাবে নিজেকে সামলাবে, আর স্বাভাবিক থাকার শক্তি থাকবে কিনা তাও জানে না। তবে সময় আছে। এতদূর এসে শেষ মুহূর্তে যেন শক্তি ফুরিয়ে যাচ্ছে। তবুও সে বরাবরের মতোই নিখুঁতভাবে নিজের ভয়টুকু আড়াল করে ফেলল। শীতলকে সাহস দিতে বলল, ভয় নেই, আল্লাহ ভরসা। আজও যদি জামিন না হয়, আবার কোনোভাবে চেষ্টা করব। এভাবে আর কতদিন? যতদিন না আমার সুখ আমি ফিরে পাবো, যতদিন না আমার শূন্যবুক পূর্ণ হবে, যতদিন না আমার ভালো থাকাটুকু পরিপূর্ণভাবে আমার হবে। এ কথা শুনে শীতলের কান্নার বেগ বাড়ল। শুদ্ধর হাতটাকে আঁকড়ে ধরে হাতে কপাল ঠেকিয়ে কাঁদতে লাগলো। আজকাল বড্ড আফসোস হয়, সে কেন আরও আগে শুদ্ধকে বুঝতে পারেনি, কেন তার পবিত্র ভালোবাসার গভীরতা বোঝেনি, কেন বোঝেনি মানুষটা এত যত্ন করে ভালোবাসতে জানে, এত যত্ন করে আগলে রাখতে জানে। যদি আরও আগে গুণাক্ষরে টের পেত, তাহলে আরও বেশ কিছুদিন তারা একসঙ্গে থাকতে পারত। তাদের জীবনে আরও সুন্দর সুন্দর কিছু মুহূর্ত যুক্ত হতো। আরও আগে ভালোবাসার মানে বুঝতো। আবার কবে আসবে সুদিন,
কবে বাড়িতে ফিরতে পারবে, কবে আদরে বিড়াল ছানার মতো প্রিয় পুরুষটার বুকে শান্তি খুঁজতে পারবে। আর যে সহ্য হয় না, আর না ধৈর্য কুলাচ্ছে না। শীতলকে এভাবে কাঁদতে দেখে বাড়ির সবার অশ্রু ভেজা চোখে এদিকে তাকিয়ে আছে। কয়েক মাস যাবৎ কাঁদতে কাঁদতে দিন কাটে ওনাদের। এভাবে দেখতে পারে না শুদ্ধ শীতলকে। কতদিন তাদের খুনসুটি মুহূর্ত দেখেননি, ঝগড়া করতে দেখেননি, মুখে না বললেও তাদের চালচলনে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশের দৃশ্য চোখে পড়েনি। কই সেসব সুখ, কোথায় হারালো সেসব দিন। ওনারা সবাই আজ সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানালো, এবার যেন এই দুটো প্রাণ এক হতে পারে। ছেলে মেয়ে দুটোর কেউই ভালো নেই। পৃথিবীর সমান সুখ এনে দিলেও তারা ভালো থাকবে না, হাসবেও না, যদিও না দুজন দুজনকে পাশে না পায়। সায়ন ঘাসের ওপর দুই পা মেলে দিয়ে বসে পড়েছে। দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে চঞ্চল দুটি প্রাণের দিকে, যাদের প্রণয়ের সূচনা হয়েছিল তারই হাত ধরে, যারা ভালো না বাসার পণ করেও পাগলের মতো দুজন দুজনকে ভালোবেসেছে। প্রত্যেকদিন ঝগড়াঝাটি মারামারি করে কেউ কাউকে দেখতে না পারার অভিযোগও জানিয়েছে। অথচ ভাগ্যের ফেরে আজকে তারাই একে অপরের কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে কাঁদছে। অথচ তাদের প্রণয়ের সূচনা হওয়ার আগেই বলেছিল, এমন একদিন আসবে যেদিন দুজনকে চোখে হারাবে, পাগলের মতো ভালোবাসতে শিখবে। এরা দুজনই হবে তার দেখা বেস্ট কাপল। সব মিলে গেছে, তার প্রতিটি বাক্য অক্ষরে অক্ষরে মিলে গেছে। পণভঙ্গ করার অপরাধে খুব করে অভিশাপ দিতেও ইচ্ছে করছে। তারা যেন আর কখনো আলাদা না হয়, কখনো কেউ কাউকে ছাড়া থাকতে না পারে। জীবনের বাকি দিনগুলোতে অনাবিল সুখ যেন বৃষ্টি হয়ে ঝরে। এখন যেমন ওরা দুজন দুজনের শক্তি হয়ে আছে, সারা জীবন যেন তাই থাকে। ঘড়িতে সময় 2টা বেজে 10 মিনিট। কিছুক্ষণের মধ্যে আদালত কক্ষে যেতে হবে। বিশাল মাঠের মধ্যে সারাফাত চৌধুরী, সাফওয়ান চৌধুরী, সায়ন স্বর্ণ, রুবাব ঐশ্বর্য, অর্ক শখ, সিতারা শিমিন, সিরাত, আজম, সাম্য সৃজন, হাসান, স্যান্ডি, কামরান, কেউই বাদ নেই। আজকে সবাই এসেছে। সবাই তাকিয়ে আছে তাদের দিকে, সবার চোখে জল, সবার মনে ভয়, সবার একটাই চাওয়া এবার ভালো কিছু হোক। কান্না ভেজা চোখে আদালতে প্রবেশ করলেও সবাই যেন হাসি মুখে বের হোক। এসে গেল সেই ক্ষণ। শুদ্ধের মলিন মুখের দিকে তাকিয়ে চোখে মুছতে মুছতে আদালত কক্ষে প্রবেশ করল শীতল। দাঁড়ানো হলো আসামি কাঠগড়ায়। চৌধুরী বাড়ির বড়রা আদালত কক্ষে প্রবেশ করলেও বাকিরা মাঠে বসে অপেক্ষা করতে লাগলো, কারণ সবাই প্রবেশের অনুমতি পেল না। কক্ষে বিচারক প্রবেশের আগ মুহূর্তে অহেতুক কথা না বলার সাবধান বার্তাও জানানো হলো। একটু পরে বিচারক এলেন, বসলেন নিজের আসনে। বিচার কার্য শুরু হলো। পুরো কক্ষে তখন পিনপতন নিস্তব্ধ। শুদ্ধ আজও নিশ্চুপ হয়ে বসে আছে। শীতলের মুখ দেখে টেনশন যেন দ্বিগুণ বেড়ে গেছে। দরদর করে ঘামছেও। 1 বছরের রায় তার বুকে বিশাল বড় পাথর তুলে দিয়েছিল। 1 বছর শীতলকে ছেড়ে থাকার কথা ভাবতে পারে না সে, পারবেও না থাকতে, যার কারণে আজ আবারও এখানে উপস্থিত হতে হয়েছে। আজকের রায় হয় তার বুকের পাথর সরাবে, নতুবা আরও বড় পাহাড় তুলে দিবে। তবে শেষটা দেখেই ছাড়বে। এক পর্যায়ে বিচারকের রায় ঘোষণার সময় ঘনিয়ে এলো। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে শীতলের দিকে তাকালেন। শীতল তখন ওনার দিকে তাকিয়েছিল। চোখাচোখি হলেও চোখ সরালো না, ভয় পেয়ে মাথা নত করল না। তা দেখে বিচারক পুনরায় ফাইলে দৃষ্টি নিবদ্ধ করলেন। পূর্বের রায়ের কাগজগুলো বেশ সময় নিয়ে দেখলেন। অতঃপর এক পর্যায়ে মৃদুস্বরে গলা খাকারি দিয়ে রায় ঘোষণার প্রস্তুতি নিলেন। আদালত কক্ষ তখন একেবারেই নীরব, শুধু শোনা যাচ্ছে ঘূর্ণায়মান ফ্যানের শব্দ। বিচারক এবার গুরুগম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, তদন্ত রিপোর্ট এবং জেলা আদালতের নথি পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সংঘটিত অপরাধটি ছিল তাৎক্ষণিক এবং সম্পূর্ণ আত্মরক্ষামূলক। পরিস্থিতির শিকার হয়ে আসামি চরমপথটি বেছে নিতে বাধ্য হয়েছিল। এইটুকু শুনেই শুদ্ধের নিঃশ্বাস যেন আটকে এলো। সে হাতের মুঠো শক্ত করে শীতলের মুখের দিকে তাকালো। শীতলও তখন নিষ্প্রাণ ফ্যাকাশে মুখে পাথরের মতো চেয়ে আছে শুদ্ধের দিকে। এখন যে রায় আসুক না কেন তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। এখানে তাদের কোনো হাতও নেই, কিছু বলারও নেই, কিছু করারও নেই। বিচারক তখনও গম্ভীর কণ্ঠে বলে চলেছেন, এবং নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস অবৈধভাবে নিজের কাছে রাখার অপরাধে আসামিকে আরও 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো।
একই সাথে আসামির বয়স, সামাজিক পটভূমি এবং মানসিক অবস্থা বিবেচনা করে জেলা আদালতের পূর্ববর্তী সাজা বাতিলপূর্বক তাকে সসম্মানে খালাস দেওয়া হলো। আসামিকে এখন থেকে নিজ গৃহে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। এইটুকু শুনে চোখের পাতা বন্ধ করতেই শুদ্ধের চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে গেল। বুকের ভেতরটা কেমন যে করছে, ভাষায় প্রকাশ করার মতো না। দুই চোখে পানি নিয়ে তার ঠোঁটে ফুটল বিজয়ের হাসি। অবশেষে সে পেরেছে অভিলাষীকে নিজের কাছে ফেরাতে। ফিরে পেয়েছে তার সুখ, হাসি, ভালো থাকার টুকু। পুরো কক্ষে তখন সবার চোখে আনন্দ অশ্রু ঝরছে। বিচারক নিজের রায় ঘোষণা শেষ করে উঠে চলে গেলেন। উনি যেতেই শীতল কাঠগড়ায় মাথা ঠেকিয়ে শব্দ করে কেঁদে উঠল। ওর কান্না পুরো কক্ষে দেওয়ালে দেওয়ালে যেন প্রতিধ্বনি হলো। বুক ফাটা কান্না এত করুণ হয়। বোনকে এভাবে কাঁদতে দেখে সায়ন রুবাব ছুটে গিয়ে বোনকে বুকে আগলে নিল। বোনকে থামাবে কি? কিছু বলার মতো অবস্থায় আছে কি তারা? নেই তো। এতক্ষণ বহু কষ্টে দম আটকে বসেছিল। শীতল থামছে না, তাকে থামানো যাচ্ছে না দেখে নিজেরাও উচ্চ শব্দে কাঁদতে লাগলো। তাদেরকে কাঁদতে দেখে সারাফাত চৌধুরী, সাফওয়ান চৌধুরী, সিতারা, শিমিন, সিরাত দ্রুত পায়ে এগিয়ে গেলেন। গুটি গুটি পায়ে এগোলো স্বর্ণ সকার ঐশ্বর্যও। শুধু চুপ করে অনড় সেভাবে বসে রইল শুদ্ধ। কাঁদুক সে, প্রাণ খুলে কেঁদে নিক। কেঁদে কেঁদে বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো হালকা করে নিক। এতদিন যে কষ্টে গুমড়ে মরছিল, সেসব কষ্ট এখানেই মাটি চাপা দিয়ে দিক। সে চুপ করে শুনল শীতলের হৃদয় বিদারক কান্না। কান্না মিশ্রিত সুরে বলা প্রতিটি কথা, প্রতিটি বাক্য। শীতল তখনও সায়নের হাত আঁকড়ে ধরে চিৎকার করে কেঁদে বলেই যাচ্ছে, আমি কোন সাহসে বাড়িতে যাব ভাইয়া? কি করে ওই বাড়িতে ঢুকবো? আমার আমার বাবা আর ওই বাড়িতে নেই ভাইয়া। বাড়ি গিয়ে কাকে বাবা বলে ডাকবো? কে আমার ডাকে ছুটে এসে বুকে আগলে নেবে? আমি কাকে আমার কষ্টের দিনগুলোর কথা জানাবো ভাইয়া? শেষবার যখন বাড়ি গিয়েছিলাম, আমার বাবা কাফন পরে কত আরামেই না ঘুমাচ্ছিল। কত ডাকলাম, উঠল না। মাথায় হাত রেখে বলল না, কাঁদে না মা, বাবা সব সময় তোমার সঙ্গে আছি। ভাইয়া, আমার বাবা আমাকে ফাঁকি দিয়েছে ভাইয়া। আমার বাবা আমার ফেরার অপেক্ষা করেনি। আজ মুক্তি ঠিকই হলো, শুধু আমার কলিজার টুকরো বাবাকে হারিয়ে ফেললাম। আমি আর পাবো না আমার বাবাকে। আর দেখতে পাবো না আমার বাবার হাসি মাখা মুখ। আর পাবো না বাবার গায়ের গন্ধ। আমি আমি এই অভাব কি দিয়ে পূরণ করব? কি করে এই আফসোস মেটাবো আমি? কাকে ডেকে আমি আমার কলিজা ঠান্ডা করব? তার করা আকুতিতে উপস্থিত প্রতিটা সদস্য অঝরে কাঁদতে লাগলেন। অবাক করা ব্যাপার, এক কোণে দাঁড়ানো পুলিশরাও কাঁদছে। বুকে গিয়ে যেন লাগছে শীতলের প্রতিটা কথা। তার জায়গায় না দাঁড়ালেও কথাতে হৃদয়খানা এফোর ওফোর করে দিচ্ছে। শুদ্ধ আর বসল না, চোখ মুছতে মুছতে কক্ষ থেকে বেরিয়ে গেল। আর যেতে যেতে মনে মনে বলল, কেঁদে নে ব্যাঙাচি, মন প্রাণ খুলে কেঁদে নে। এটাই যেন তোর জীবনে শেষ কান্না হয়। তোর কান্না বড্ড বিধ্বংসী রে, আমার ভেতরটাকে ভেঙে চুরে একাকার করে দেয়। এদিকে বাইরে অর্ক, হাসান, কামরান আজম, অর্ক, সাম্য, সৃজন অস্থির হয়ে পায়চারি করছিল। টেনশনে তাদের বেহাল অবস্থা। শুদ্ধ কক্ষ থেকে বেরিয়ে মাঠে আসতেই তাকে ঘিরে ধরল। শুদ্ধ শুধু সম্মতিসূচক মাথা নাড়াতেই তারা একসুরে চিৎকার করে বলে উঠল, আলহামদুলিল্লাহ। টেনশনে এক একজন ঘেমে নিয়ে একাকার অবস্থা। আজম মাঠে ধপ করে শুয়ে পড়ল। তার খাতনা করার সময়ও এতটা টেনশন করেনি। ততক্ষণে আসরের আজান হয়ে গেছে। ঘড়িতে তখন 4:20। শুদ্ধ ঘড়িতে সময় দেখে দ্রুত পায়ে অফিসারের কাছে ছুটল। শীতলের বাড়ি ফেরা নিয়ে কথা তুলল। কিন্তু যে ভয় পাচ্ছিল অবশেষে সেটাই হলো, যতই জামিন হোক আজ বাড়ি ফেরা হচ্ছে না শীতলের। কারণ জামিন হলেও রিলিজ অর্ডার সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠাতে হয়। সেটি কেন্দ্রে পৌঁছাতে পৌঁছাতে রিলিজ অর্ডার গ্রহণের সময় শেষ হয়ে যায়। তাছাড়া সূর্যাস্তের পর, সন্ধ্যার পর বন্দিকে দেখা করার সুযোগ দেয় না। সেখানে বাড়ি ফেরার আশা করা একেবারে অযৌক্তিক। এটাই নিয়ম। বছর বছর না, যুগ যুগ ধরে এমনটাই হয়ে আসতে। তারা নিয়মের বাইরে যেতে পারবে না। আজকের রাতটুকু না হয় কেন্দ্রে কাটিয়ে আগামীকাল সকালে বাড়িতে ফিরবে। এতদিন এত কষ্ট করলো, আরও একটু করুক। শুদ্ধর বলার কিছু রইল না, বোঝাতে পারল না তার মনের অবস্থা। তবে এটাই স্বস্তির কথা, জামিন হয়ে গেছে। এদিকে অফিসারের হুকুম পেতেই মহিলা পুলিশ শীতলকে কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য
আদালত কক্ষ থেকে বের হলো। বাড়ির বাকি সদস্যরাও পেছন পেছন বেরিয়ে এসেছে। শুদ্ধ তাদের দিকে এগিয়ে গেল। শীতল কেমন রিয়াক্ট করে কে জানে, তাও সে হাসি মুখে বলল, আসরের আজান পড়ে গেলে কেন্দ্রে যেমন দেখা করতে দিত না, ওই নিয়ম এখানেও ছাড়বে না। আর একটা রাতের ব্যাপার। শীতল কিছু বলল না, শুধু ঘাড় কাত করে সম্মতিসূচক মাথা নাড়ালো। তখনই সাম্য ডেকে উঠতেই শীতল ডানে তাকাতেই দেখতে পেল সায়নরূপা অর্ক, আজম কামরান, হাসান, সাম্য, সৃজন হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাদের কিছু বলার আগে সবাই হাত তুলে ইশারায় স্যালুট করলো। অর্থাৎ অনেক কষ্টে যুদ্ধ শেষে তোমার কঠিন পথযাত্রা শেষ, তুমি মুক্ত, তুমি বিজয়ী, তুমি সাহসী। একজন সাহসী বোন হয়ে ভাইয়ের বিপদে রুদ্রাণী রূপে আবির্ভাব হওয়ার জন্য তোমায় সালাম। তাদের এহেন কাণ্ডে শীতলের চোখ জোড়া জলে ভরে গেল। কতদিন পর মন খুলে হাসলো। যাওয়ার সময় হয়ে গেছে, তাই পা বাড়াতেই অর্ক হঠাৎ চেঁচিয়ে বলল, হেই শালিকা, কাল কি তাহলে আরেকবার সাজাবো? কি? আমার বন্ধুকে বরবেশে? এ কথা শুনে শীতল তাকালো শুদ্ধের দিকে। অনেকদিন পর তার গাল দুটো লজ্জায় লালিমা দেখা গেল। বাকিরা হেসে ফেলল এভাবে লজ্জা পেতে দেখে। শীতল আর দাঁড়ালো না, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে এগিয়ে গেল। আর শুদ্ধ তখনও দুই পকেটে হাত গুজে সময়ের হিসাব কষতে লাগলো। আজ বিকাল 5টা থেকে আগামীকাল সকাল 10টা, অর্থাৎ আর মাত্র 16 ঘন্টা। এই 16 ঘন্টা কাটাতে পারলেই শীতলকে তৃষ্ণার্ত বুকে জড়িয়ে নিতে পারবে, বুক ভরে শ্বাস নিতে পারবে। এতদিনের সব কষ্টের সমাপ্তি ঘটবে। অসময়ের মেঘ কেটে তাদের সবার জীবনে সুসময়ে সূর্য উঠবে।